যাক, মাঝে দুদিনের খেলা পুরোপুরি ভেস্তে যাওয়ার পর অবশেষে এই ম্যাচের চতুর্থ দিন আবার খেলা মাঠে গড়ালো। প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোরটা তো ছিল 107 রানের 3 উইকেট। তাদের উইকেটে ছিলেন ওই মুশফিকুর রহিম আর অপর প্রান্তে মমিনুল হক। তো তাদের মধ্যে একটা ওই 27 রানের অপরাজিত জুটি কিন্তু ছিল। তো ওই জুটিটাই এদিন আর খুব বেশি দূর এগোয়নি, মাত্র 5 রান যোগ করেই মুশফিক প্যাভিলিয়নে ফেরত গেলেন বুমরার বলে বোল্ড হয়ে। চমৎকার একটা ডেলিভারি ছিল, ইনকামিং একটা ডেলিভারি। তো মানে মুশফিক ওই বলটা আর কি জাজমেন্ট দিতে গিয়ে পুরোপুরি বোকা বনে গেলেন বুমরার কাছে। তিনি ব্যক্তিগত 11 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন, ফলে বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 112-4। এরপর উইকেটে এলেন লিটন দাস। লিটনের এদিন ব্যাটিং অর্ডারে একটু প্রমোশন হয়েছে, সাকিবের আগে তিনি এসছেন। তো ওই মানে পঞ্চম উইকেটে লিটন আর মমিনুলের মধ্যে একটা 36 রানের জুটি গড়ে উঠেছিল। দুজনকেই বেশ কমফোর্টেবল লাগছিল উইকেটে। অপর পাশে তো মমিনুল নিজের হাফ সেঞ্চুরিও তুলে নিলেন। আর লিটনও কিন্তু আর কি 3টা বাউন্ডারি মেরে তার আর কি ট্রেডমার্ক শটগুলো খেলে তিনিও যে ভালো টাচে রয়েছেন বুঝিয়েই দিচ্ছিলেন। কিন্তু এরপরই আর কি বিপত্তি ঘটে। লিটন ওই মোহাম্মদ সিরাজের একটা বলে আর কি ডাউন দ্য উইকেটে এসে তিনি শট খেলতে গেলেন এক্সট্রা কভারের উপর দিয়ে। মানে বলতে গেলে লিটন কিছুটা আনলাকি এই জায়গায়। মানে ওই রকম ক্যাচ আর কি 1 বা 2% ক্ষেত্রেই হয়। মানে রোহিত শর্মা ওই শর্ট এক্সট্রা কভারে এতই আর কি চমৎকার একটা মানে ক্যাচ তিনি নিয়েছেন, মানে এক হাতে পুরো জাম্প করে মানে জাস্ট আর কি ক্যাচটা পিক করে নিয়েছেন তিনি। তো ওই জায়গাটায় লিটনকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো ব্যক্তিগত 13 রানের মাথায়। বাংলাদেশের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 148-5। এরপর উইকেটে এলেন সাকিব আল হাসান। তো সাকিব আর কি মানে যথারীতি তার ওই আইসাইটে প্রবলেম হওয়ার পর থেকে তিনি ব্যাটিংয়ে সেই নড়বড়েই। তো মানে একটা আর কি তিনি বাউন্ডারি মেরেছিলেন মোহাম্মদ সিরাজকে কাট করে। এরপর আশ্বিনকেও একটা দেখলাম ওই মানে ইনসাইড আউটে একটা খুব সুন্দর আর কি শট খেলেছিলেন। দুর্ধর্ষ একটা বাউন্ডারি তিনি ওই জায়গাটায় বের করে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের এগেনস্টে। তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আবার ওই সেম শটই তিনি খেলতে গেলেন। এটাই একটা সাকিবের প্রবলেম। মানে একবার তিনি আর কি ছন্দ পেয়ে গেলে মানে তিনি বলতে গেলে নিজেই জেচে উইকেটগুলো দিয়ে আসেন। ওই আগের চেন্নাই টেস্টেও আমরা দেখেছিলাম কত ভালো আর কি টাচে তিনি ছিলেন, কিন্তু তারপরেই আর কি ওই একটা কি মানে ব্রেন ফেড হয়ে গেছিল, একটা রিভার্স সুইপ করতে গিয়ে তিনি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছিলেন। এই দিনও তাই করলেন। মানে যে শট আর কি তিনি মানে বাউন্ডারি পেলেন রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলারের এগেনস্টে, তিনি আবার ওই নেক্সট ডেলিভারিতে একই শট খেলতে গেলেন। তো অশ্বিন তো ভাঁত পেতে রাখবি, তো আর কি একটু আর কি বলের লেংথটাকে আগিয়ে দিয়েছিলেন। তো আর কি ওই জায়গাটায় মানে সাকিব আউটসাইড এজ হয়ে বা লিডিং এজ হয়ে বলতে গেলে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তখন বাংলাদেশের স্কোরটা হয়ে গেল 170-6। এরপর এই সপ্তম উইকেটে ওইদিকে মমিনুল আর এইদিকে মেহেদি হাসান মিরাজের মধ্যে একটা 54 রানের জুটি গড়ে ওঠে। মাঝে আর কি বাংলাদেশ লাঞ্চে চলে যায়, তখন লাঞ্চের সময় তাদের স্কোরটা ছিল 205 রানে 6 উইকেট। মানে প্রথম সেশনে হিসাব মতো তারা 98 রান তোলো 3 উইকেটের বিনিময়। দেখতে গেলে কিন্তু হিসাব মতো এই স্কোরটা কিন্তু খুব একটা খারাপ নয়। আর অপরদিকে মমিনুলও আর কি উইকেটের চারপাশে চমৎকার কিছু শট খেলে তার আর কি মানে এই দিন দেখলাম তিনি অনেক আর কি স্লক সুইপ খেলছিলেন, যেগুলো স্পিনারদের এগেনস্টে খুব ভালো কাজ করছিল। তিনি ওগুলো স্কোরিং শটও আর কি হচ্ছিল বলতে গেলে। আর এছাড়া অন্যান্য শট তো রয়েছে, পিক আপ শট। আর তারপর লাঞ্চ থেকে ফিরে এসেই ওই দিকে আর কি মেহেদি হাসান মিরাজ মানে সিরাজকে দেখলাম একটা খুব সুন্দর বাউন্ডারি মারলেন। তারপর বুমরাকেও দেখলাম এক ওভারে পরপর দুটো বাউন্ডারি তিনি মারলেন। বুমরাকে আর কি একটা মানে খুব সুন্দর আর কি কভার ড্রাইভ করে তিনি বাউন্ডারি মারলেন। মানে দেখতে মানে একদম মানে কপি বুক শটের মতো লাগছিল। মানে তিনিও আর কি যখন ব্যক্তিগত 20 রানের মাথায় পৌঁছে যান, তখন ওই সেই বুমরার ওই ওভারেই মানে যে ওভারে তাকে পরপর দুটো বাউন্ডারি মেরেছিলেন ওই পার্টিকুলার ওভারেই বুমরা একটু তার লেংথটাকে পেছনে করে দেন, একদম প্রপার টেস্ট ম্যাচ লেংথ যাকে বলা হয়। ওইখানে আর কি তিনি আউটসাইডে হয়ে স্লিপে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। ফলে ওই মানে মেহেদি হাসান মিরাজ আর ওইদিকে মমিনুল হকের যে 54 রানের জুটিটা গড়ে উঠেছিল ওখানে ভেঙে গেল। আর তারপরে পরেই আর কি মমিনুল নিজের আর কি মানে টেস্ট সেঞ্চুরিটা তুলে নিতে ভুল করেনি। চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন, এক পাশ থেকে তো তিনি পুরো আর কি আগলে রেখে আর কি এই ইনিংসটাকে ক্যারি করে নিয়ে গেছেন। এরপরে আর কি মানে তাদের মানে কোনো ব্যাটারি আর কি বেশিক্ষণ টিকতে পারেনি। মানে এরপর মানে তাদের আর কি যত টেল এন্ডার রয়েছে সব আর কি আয়ারাম গহেরাম কেস হয়ে গেছে। ওইদিকে আর কি সিরাজ আর বুমরা একটা করে উইকেট নিয়েছেন, আর লাস্ট উইকেটে ওই খালেদকে ফিরিয়ে দিলেন রবীন্দ্র জাডেজা। ফলে বাংলাদেশের স্কোরটা ওই 233-এই শেষ হয়ে গেল। আর মমিনুল শেষ অবধি 107 রানে অপরাজিত ছিলেন। 224-এ যেখানে একসময় 6 ছিল সেখানেই তারা 233-এ অল উইকেট হয়ে গেল। তো যাই হোক, এরপর 200 আর কি 33-এর এই রিপ্লাই দিতে নেমে ইন্ডিয়া মানে শুরুটা একদম ভয়ঙ্কর মতো করেছিল। মানে দেখে বোঝারই উপায় ছিল না যে তারা কি টেস্ট খেলছে নাকি টি20 খেলছে। প্রথম 4 ওভারের মধ্যে তারা 55 রান তুলে ফেলে। তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম 2 বলে ওই আর কি খালেদের ওই ওভারটায় সেকেন্ড ওভারটায় পরপর 2 বলে 2টো ছক্কা মেরেছেন, একটা লং অন দিয়ে একটা হচ্ছে মিড উইকেট দিয়ে পুল শট। আমি তখন আর কি কমেন্ট্রিতে ওই মুরলি কার্তিককে বলতে শুনছিলাম যে ডোন্ট বোল শর্ট টু রোহিত শর্মা। মানে এতটাই আর কি তিনি মানে ওই রোহিত তো শুধু রোহিত একা নয়, অপরদিকে জয়সওয়ালও মানে তিনিও আর কি ওই টি20 মোডেই ব্যাটিং করছিলেন। হয়তো বা টিম ম্যানেজমেন্ট থেকে এইরকমই নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব রান বের করে নেওয়া।
তো আর কি এরপর রোহিতকে আর কি ওই মেহেদী হাসান মিরাজ একবার এলবিডব্লিউ করে দেন, কিন্তু ডিআরএস নিয়ে দেখা গেল ওই ইম্প্যাক্টটা আর কি বাইরে ছিল, তো ওর ফলে বেঁচে যান। তার ঠিক 2 বল পরেই আর কি রোহিত শর্মাকে মেহেদী হাসান মিরাজই বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ভারতের আর কি ওপেনিং জুটি ভেঙে গেল 55 রানে। আর অপর পাশে আর কি জয়সওয়াল আর তখন ক্রিজের নতুন আসা শুভমান গিলের মধ্যেও একটা আবার 72 রানের জুটি গড়ে ওঠে সেকেন্ড উইকেটে। আর কি তখন মানে এরা দুজনকেও আর কি বেশ কমফর্টেবল লাগছিল। শুভমান গিলও আর কি মানে ওই বলতে গেলে টি20 মেজাজেই তিনিও ব্যাটিং করছিলেন। এরপর ঠিক লাঞ্চের আগে আগে ওই মানে জয়সওয়ালের উইকেটটা তুলে নেন হাসান মাহমুদ। আর কি বলটা আর কি বলতে গেলে একটা আনইভেন বাউন্স, মানে খুবই লো হয়ে গেছিলো বলতে গেলে, ওই আর কি লো ডেলিভারিতেই আর কি ওই জয়সওয়ালকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো ব্যক্তিগত 72 রানের মাথায়। তিনি 51 বলে 72 করেছেন, তাহলে ভাবুন কীরকম স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে গেছেন। আর এরপরে আর কি ভারত যখন মানে ওই টি ব্রেকে চলে যায় তখন আর কি তাদের স্কোরটা ওই 138-এ 2 ছিল। তো এরপর টি ব্রেক থেকে ফিরে এসেই সাকিব আল হাসান ঋষভ পান্তের উইকেটটা তুলে নেন, তখন ভারতের স্কোরটা মানে 3 উইকেট চলে যায়। এরপর আর কি মানে তারপরে পরেই আর কি মানে শুভমান গিলও আর কি প্যাভিলিয়নে ফেরত চলে যান 39 রান করে। মানে এরপরেই পঞ্চম উইকেটে বিরাট কোহলি আর ওইদিকে KL রাহুলের মধ্যে একটা জুটি গড়ে ওঠে 87 রানের। মূলত এই জুটিটা আর কি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল, আর তারা আর কি মানে 150 স্ট্রাইক রেট রেখে এই জুটিটা রান তুলেছে। তো এরপরে পরেই আর কি বিরাট কোহলিকে ব্যক্তিগত 47 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব আল হাসান। আর কি মানে সাকিবকে আর কি সুইপ করতে গিয়ে তিনি লাইনটা মিস করে বোল্ড হয়ে গেছিলেন। তো এরপরে আর কি দেখতে গেলে ভারতের আর সেভাবে কোনো বড় জুটি গড়ে ওঠেনি। তারপর KL রাহুলকেও ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ, তিনি আর কি ট্র্যাপ করে KL রাহুলকে আর কি মানে ওই বাধ্য করলেন স্টেপ আউট করতে, ফলে আর কি তিনি বলটা মিস করে লিটন দাসের আর কি হাতে জমা পড়ে আর কি স্টাম্পড আউট হয়ে গেলেন। তো এরপর ভারতের স্কোরটা 285 রানে যখন 9 উইকেট তাদের পড়ে যায় সেই সময় রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করে দেয়। মানে হিসাব মতো ভারত বাংলাদেশের থেকে 52 রানে এগিয়ে থেকে তারা ইনিংস ছেড়ে দেয়। এরপর দিন শেষে আর কি বাংলাদেশের জন্য আর কি তারা ওই 10-11 ওভার মতোই আর কি মানে ওই রকম ক্যালকুলেশন করেই আর কি ইনিংসটা ছেড়ে দিয়েছিল। তো হিসাব মতো বাংলাদেশ দিন শেষে 11 ওভারই পেয়েছিল, 26টা রানও করলো, আর ভারত ঠিক যেরকম প্ল্যান করেছিল তারা ওই প্ল্যান মতো 2টো উইকেটও তুলে নিল দিন শেষে। আর কি জাকির আর অপরদিকে সাদমান কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিলেন, তারা আর কি ধীরে সুস্থে আর কি ধরেই খেলছিলেন, 7 ওভারে 18 রান তুলেও ফেলেছিলেন। তারপরেই আর কি ওই মানে বিপত্তি বাদে রবিচন্দ্রন অশ্বিনের একটা আর কি ড্রিফটারে, তো ওইখানে আর কি মানে লাইনটা মিস করে জাকির এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। যদিও তিনি ডিআরএস নিয়েছিলেন কিন্তু দেখা গেল বল একদম পুরো স্টাম্পেই হিট করছে। তো এরপর আর কি সাদমান একটা আর কি চান্স দিয়েছিলেন ওই আকাশদ্বীপের বলে, কিন্তু ওই জায়গাটায় আর কি ওই মানে স্লিপে ফিল্ডিং করা KL রাহুল ওই সহজ সুযোগটা কিন্তু মিস করে গেছেন। মানে ওটা আর কি দেখতে গেলে ইজি চান্স ছিল। যাই হোক ওই উইকেটটা পড়লেও হয়তো 3টা উইকেট থাকতো ইন্ডিয়ার পকেটে দিন শেষে। তো এরপরে আর কি মানে ওই নাইট ওয়াচম্যান হাসান মাহমুদের উইকেটটাও ওই রবিচন্দ্রন অশ্বিনই তুলে নেন। মানে হাসান মাহমুদ নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছেন, তো তার তো আর কি মানে লক্ষ্যই থাকবে উইকেটের এক পাশ আগলে রাখা, তো তিনি কেন আর কি এরকম চার্জ করে মারতে গেলেন এটাই আমি বুঝলাম না। তো যাই হোক ওইখানে নিজের উইকেটটা তিনি বিলিয়ে এলেন। দিন শেষে বাংলাদেশের স্কোরটা মানে 11 ওভারে 26 রানে 2 উইকেট, এখনও তারা হিসাব মতো ইন্ডিয়ার থেকে 26 রান পিছিয়ে রয়েছে। আর বাংলাদেশের আজকের ফিল্ডিং কিন্তু খুবই সাধারণ মানের ছিল। বিরাট কোহলিকে তারা কিন্তু দুইবার রান আউটের সুযোগ পেয়েও করতে পারেনি সেইটা, না হলে ইন্ডিয়ার স্কোরটা কিন্তু আরও আগেই তারা শেষ করে দিলেও দিতে পারতো। খালেদ তো একটা ইজি চান্স একদম উইকেটের সামনে থেকে আর কি বলটা আর কি লাগাতে পারলো না উইকেটে, তখন বিরাট কোহলি ক্রিজ থেকে অনেকটা দূরে ছিল। তো ওইখানে তখন আর কি কোহলি তখন বোধহয় 10ও হয়নি। তো ওইটাই আমি বলছিলাম যে আর কি তখন মানে যদি আউটটা করে দিত কোহলিকে তাহলে ইন্ডিয়া স্কোরটা কিন্তু 250-র মধ্যেই তারা বেঁধে ফেলতেও পারতো। হিসাব মতো আর একদিনের খেলাই বাকি রয়েছে, তো চতুর্থ দিনের এত আর কি ঘটনা ঘটলো, এর মধ্যে থেকে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? আমার কাছে এই সব কিছু পেরিয়ে যেটাই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে সেটা হলো ওই বাংলাদেশের ওই মেহেদী হাসান মিরাজ আর ওই মানে মমিনুল হকের মধ্যে যে সপ্তম উইকেটে 54 রানের যে জুটিটা গড়ে উঠেছিল, ওইখানে যখন তাদের স্কোরটা একসময় ছিল 224-এ 6 মিরাজ আউট হওয়ার আগে পর্যন্ত, তো সেখান থেকেই তো তারা আর কি 233-এ অল আউট হয়ে গেল, মানে তাদের লাস্ট 4টা উইকেট মাত্র 9 রানের মধ্যেই পড়ে গেছে। এইটার জন্যই বাংলাদেশের স্কোরটা কিন্তু বড় হতে পারেনি, না হলে তারা আর কি 54 রানের জুটি গড়ে ওঠার পরেও মানে তারা যদি আরেকটু আর কি কিছুটা আর আধা ঘন্টা 1 ঘন্টা যদি ইনিংসটাকে ক্যারি করতে পারতো, তো আমি ডেফিনেটলি বিশ্বাস করি বাংলাদেশ কিন্তু 300-এর কাছাকাছি রান তুলে ফেলতে পারতো কিংবা 300 পেরিয়েও যেতে পারতো। তো ওইটাই আর কি এই ম্যাচের মোমেন্টামটা ইন্ডিয়ার দিকে পুরোপুরি শিফট করে দেয়। তো আমার কাছে এই সব কিছু পেরিয়ে বাংলাদেশের যে শেষ 4 উইকেট মাত্র 9 রানের মধ্যে চলে গেল, এটাই হচ্ছে এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে। আপনারাও কি আমার সাথে একমত, নাকি আপনাদের মতামত ভিন্ন কিছু? কমেন্ট করে জানাবেন নাকি?